What is the meaning of SGLT2? হ্যাঁ বল, SGLT2 মানে কি? সোডিয়াম গ্লুকোজ co-transporter. What is the location of these transporters? SGLT2 located in proximal convoluted tubule of the nephron. Proximal convoluted tubule, তাই তো? It transports glucose against its concentration gradient across the tubular membrane. টিউবুলার আশেপাশে যে মেমব্রেন থাকে সেটাকে ক্রস করছে। It gets energy from transportation of sodium, সেটা হচ্ছে along the concentration gradient হচ্ছে, সেটার যে ফ্লাক্স, সেটার যে এনার্জি সেটা স্টোর করে সেটা কাজে লাগাচ্ছে কিসে? গ্লুকোজ ট্রান্সপোর্টেশনে। and by this process sodium and glucose co-transported, sodium across the electrochemical gradient and glucose against the concentration gradient. তাহলে একটা এনার্জি লাগবে, সেই এনার্জিটা এখান থেকে আসছে। sodium glucose transporter SGLT2 that is located in the proximal convoluted tubule of the kidney, the proximal convoluted tubule of the nephron. So it is a novel mechanism of anti-diabetic drugs, novel mechanism of some anti-diabetic drug, novel drugs with novel mechanism. It reduces the renal glucose threshold কত রে? What is the threshold? Renal threshold of glucose? কতর উপরে ব্লাড গ্লুকোজ গেলে তখন ইউরিনে গ্লুকোজ পাওয়া যায়, গ্লাইকোসুরিয়া হয়? হ্যাঁ, 180 to 200, ঠিক আছে, মানে স্পেসিফিক 180 200, ঠিক আছে। তাহলে ইট রিডিউসেস দ্য রেনাল থ্রেশহোল্ড অফ গ্লুকোজ ফ্রম 180 to 200 মিলিগ্রাম পার ডিএল টু 50 মিলিগ্রাম পার ডিএল। তাহলে প্রচুর পরিমাণে গ্লুকোজ এলিমিনেট করে থ্রু ইউরিন, ঠিক আছে। দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন। আর এর সাথে সাথে কিছুটা ওয়াটার ডাইউরেসিসও হয় বিকজ অফ অসমোলারিটি প্রডিউসড ডিউ টু প্রেজেন্স অফ গ্লুকোজ ইন দ্য ইউরিন, তার জন্য কিছু ওয়াটার ড্র্যাগ হয়, ডাইউরেসিস হয়। সো দেয়ার ইজ অলসো রিডাকশন অফ দি ব্লাড প্রেশার টু সাম এক্সটেন্ট, 2 to 4 মিলিমিটার অফ Hg, 2 to 4 মিলিমিটার অফ মার্কারি, সেটা কিছু ব্লাড প্রেশার রিডাকশন হয়। ইট অলসো রিডিউসেস ওয়েট আপ টু 2 to 4 kg পর্যন্ত ওয়েট রিডাকশন করে, and HbA1c reduction up to 0.5 to 0.8%. আচ্ছা, pre-diabetic range কি রে? What is the normal HbA1c? গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ কত? যে একটা নন ডায়াবেটিক পেশেন্টদের সেটা কত থাকে, কত থাকা উচিত আর কি? লেস দেন 6 পয়েন্ট কত? 6.8, 6.5 না, নর্মাল হচ্ছে লেস দেন 5.7, 5.7, from 5.7 to 6.4, that is the pre-diabetic range, and more than 6.4 তখন আস্তে আস্তে ডায়াবেটিসের দিকে যাচ্ছে, বা ডায়াবেটিস দ্যাট ইজ কনসিডার্ড অলরেডি, দ্য পেশেন্ট ইজ অলরেডি ডায়াবেটিক মোর দ্যান 6.4 হলে, ঠিক আছে। তাহলে HbA1c রিডাকশন বাই দ্য SGLT2 ইনহিবিটর সেটা কতটা হচ্ছে? 0.5 to 0.8%, ঠিক আছে। এবার এটা আর কোথায় ইউজ করা যেতে পারে? হোয়াট আর দ্য আদার? ড্যাপাগ্লিফ্লজিন ছাড়া আর কোনো নাম জানিস SGLT2 ইনহিবিটরের? এনি আদার SGLT2 ইনহিবিটর? এমপ্যাগ্লিফ্লজিন, এটুগ্লিফ্লজিন, ক্যানাগ্লিফ্লজিন, দিস আর দ্য আদার SGLT2 ইনহিবিটর ড্রাগ। কোথায় ইউজ করা যায় অ্যাপার্ট ফ্রম দ্য ডায়াবেটিস? হার্ট ফেলিওর। হার্ট ফেলিওর এটা কিন্তু অ্যাকিউট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওরের জন্য নয়, ইট ইজ ফর দ্য heart failure with reduced ejection fraction in patient with the compensated heart failure, acute decompensated, মানে হাত পা ফোলা, শ্বাসকষ্ট নিয়ে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে এরকম, কিন্তু তখন কিন্তু ড্যাপাগ্লিফ্লজিন দিলে হবে না।
তখন অন্যান্য মেজার্স আছে অ্যাকিউট হার্ট ফেলিওরের যে ট্রিটমেন্ট সেগুলোর মধ্যে কিন্তু ড্যাপাগ্লিফ্লজিন আসবে না। ইট ইজ এ ট্রিটমেন্ট ফর দ্য ক্রনিক কনজেস্টিভ হার্ট ফেলিওর অ্যান্ড হার্ট ফেলিওর উইথ রিডিউসড ইজেকশন ফ্র্যাকশন, তাদের ক্ষেত্রে এটা কি করবে, ইট রিডিউসেস দ্য ইভেন্ট অফ কার্ডিওভাস্কুলার ডেথ। কার্ডিওভাস্কুলার মানে ডায়াবেটিক পেশেন্ট বা নন ডায়াবেটিক পেশেন্ট, তাদের হার্ট ফেলিওর রয়েছে, তাদের কার্ডিওভাস্কুলার ডেথটা কমাবে, মানে হার্ট ফেলিওর ইনডিউস যে ডেথটা হলো সেটা কমাতে পারে, বা হার্ট ফেলিওর বা কার্ডিওভাস্কুলার এনি রিজনস দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডেথ ডিউ টু কার্ডিওভাস্কুলার ডিজিজ সেটা কমাবে। ঠিক আছে, আরেকটা যেটা করে, রিডিউসেস দ্য রেট অফ হসপিটাল অ্যাডমিশন ইন কেস অফ দ্য হার্ট ফেলিওর পেশেন্ট। হার্ট ফেলিওর পেশেন্টদের বারবার হসপিটালে অ্যাডমিটেড হতে হয় বিকজ অফ ডিসনিয়া, শ্বাসকষ্ট হচ্ছে বা পা ফুলে যাচ্ছে, প্রচন্ড পেরিফেরাল এক্সট্রিমিটি একদম কুল এক্সট্রিমিটি মানে ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে বিকজ অফ পারফিউশনটা ঠিকঠাক হচ্ছে না। হার্ট ফেলিওর মানে কি, হার্ট ইজ ফেইল টু পাম্প অ্যাডেকুয়েট ব্লাড ফর দ্য মেটাবলিক রিকোয়ারমেন্ট ফর আওয়ার বডি, সেটার জন্য যে প্রয়োজনীয় ব্লাডটা ছিল সেটা পাম্প করতে পারছে না, সেই জন্য ইট ইজ কল্ড দ্য হার্ট ফেলিওর। তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এটা ব্যাপারটা ভালো হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, ইট অলসো ইনহিবিট দ্য প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজের যে ইয়েটা, ডিজিজের কিডনি ডিজিজ প্রোগ্রেশন, রেট অফ প্রোগ্রেশনটা কমিয়ে দেয়, যে রেটে প্রোগ্রেস হচ্ছিল সেটা। তার মানে এটা কোথায় কোথায় ইউজ করা যেতে পারে, একটা তো ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করছি, হার্ট ফেলিওর উইথ রিডিউস ইজেকশন ফ্র্যাকশন ইন কেস অফ দ্য কম্পেনসেটেড হার্ট ফেলিওর পেশেন্ট, তাদের ক্ষেত্রে ইউজ করছি। ডায়াবেটিক পেশেন্ট উইথ হার্ট ফেলিওর, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করছি। ডায়াবেটিক পেশেন্ট উইথ নেফ্রোপ্যাথি, সেই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে আমরা এটা ইউজ করছি, বিকজ ইট রিডিউসেস দ্য প্রোগ্রেশন অফ দ্য কিডনি ডিজিজ। ঠিক আছে, সেটা ইরেসপেক্টিভ অফ হার্ট ফেলিওর থাকছে বা না থাকছে, ডায়াবেটিস থাকছে বা না থাকছে, তাদের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। ঠিক আছে, মেনলি ডায়াবেটিস, সামটাইমস ডায়াবেটিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিস রিলেটেড কিডনি ডিজিজ, তখন এটা ইট ইজ দ্য ড্রাগ অফ চয়েস, মানে ড্রাগ আমাকে দিতে হবে এই ড্রাগটা। ঠিক আছে, নেক্সট হোয়াট আর দ্য ড্রাগস দ্যাট ইজ ইটস, যদি ফার্মাকোকাইনেটিক প্রপার্টিজ দেখিস তাহলে ইট ইজ এ ভেরি গুড বায়ো অ্যাভেলেবিলিটি, approximately 80%, around 60 to 80% is bioavailable after the oral administration, and its bioavailability is not affected by the presence of food, মানে তুমি এমটি স্টমাকেও দিতে পারো, আবার খাওয়ার পরে মানে আফটার টেকিং মিল দিতে পারো। ইট শুড বি অ্যাডমিনিস্টার্ড ওয়ান্স ডেইলি, যাই আছে যে ক্যানাগ্লিফ্লজিন, এম্পাগ্লিফ্লজিন, ড্যাপাগ্লিফ্লজিন, এগুলো যা আছে, বিকজ ইট হ্যাজ এ হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 12 আওয়ার্স। ঠিক আছে, ইট হ্যাজ এ হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 12 আওয়ার্স, and it is bound approximately 90% bound to plasma protein, সেটা একটা কারণ, because of its long half life বা half life যে 12 আওয়ার হচ্ছে তার একটা কারণ হচ্ছে এটা। ঠিক আছে, এইটা গেল। এবার হতে অ্যাডভার্স এফেক্ট যেটা হতে পারে সেটা যেটা হতে পারে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বিকজ অফ গ্লুকোজ ইজ এলিমিনেটেড ভায়া দ্য ইউরিন, গ্লাইকোসুরিয়া হচ্ছে। তার মানে একটা পেশেন্টের কোনো কারণে ইউরিন অ্যানালিসিস করতে দেওয়া হলো, ডায়াবেটিক পেশেন্টের, তুই দেখবি হয়তো গ্লাইকোসুরিয়া হচ্ছে কিনা। তাদের যদি আবার সে যদি SGLT2 ইনহিবিটরের উপরে থাকে, ইফ হি অর শি ইজ টেকিং বা হি অর শি ইজ অনগোয়িং ট্রিটমেন্ট উইথ SGLT2 ইনহিবিটর ড্রাগ, তাহলে তো তাদের ইউরিনে গ্লুকোজ তুই পাবি। তখন এটা দেখে এটা ডিসাইড করা যায় না, বাট দেয়ার ইজ এ চান্স অফ লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, সেখানে একটা চান্স থেকে যায়। দ্যাট ইজ দ্য, খুব কমন বলবো না, তবে হয়। ঠিক আছে, আর কি হতে পারে, টু সাম এক্সটেন্ট ওয়াটার ডায়োরেসিস, তার মানে ইনিশিয়াল যেটা দেখা যায় সেখানে কিছুটা হতে ওই যে হাইপোটেনশন, ডিজিনেস, এগুলো একটু হতে পারে, বিশেষ করে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে ভলিউম ডিপ্লিশন মে প্রডিউস গ্রেটার সিমটমস ইন কম্পারিজন টু অ্যাডাল্ট পেশেন্ট বা ইন পেশেন্ট মিডিল এজ গ্রুপ, তাদের থেকে ওল্ডার পেশেন্টদের ক্ষেত্রে এটা প্রবলেম তৈরি করতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে, যে একটা রিস্ক অফ ফ্র্যাকচারের চান্সটা অনেকটা বেড়ে যায়। ইট ইনক্রিজেস দ্য রিস্ক অফ ফ্র্যাকচার কাদের ক্ষেত্রে বেশি থাকে, পোস্ট মেনোপজাল উইমেনদের ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে যদি এই ফ্লজিন ইউজ করা যায় তাহলে সেক্ষেত্রে রিস্ক অফ ফ্র্যাকচারের চান্স একটু হলেও এলিভেটেড হয়। যদি সেখানে অস্টিওপোরোসিস থাকে, ইট উইল অলসো অ্যাড দ্য রিস্ক অফ ফ্র্যাকচার রিস্কটা একটু বাড়িয়ে দেবে। ঠিক আছে, অ্যাড অন ইয়ে করবে। ঠিক আছে, দিস আর দ্য অ্যাডভার্স এফেক্ট। এছাড়া আর সেরকম ওয়েট রিডাকশন কিছুটা হয়, এটা ভালোর জন্য, খুব একটা খারাপ জিনিস নয়। অনেকেই পেশেন্ট এসে কমপ্লেন করতে পারে, আমি আগে একটু মোটা সোটা ছিলাম, এখন একদম রোগা হয়ে গেছি, যে তখন দেখা যাবে তার মধ্যে এরকম থাকবে যে মেনলি গ্লিমেপিরাইডে যদি পেশেন্ট থাকে, মানে গ্লিমেপিরাইড মানে সালফোনিল ইউরিয়াতে, তাহলে ইনসুলিনে যদি থাকে, পেশেন্ট মে
পুট অন সাম ওয়েট, ঠিক আছে, ডিউ টু ইটস সাইড এফেক্ট বলতে পারিস, ঠিক আছে, তাহলে সেটা হতে পারে। এবার ইনসুলিনের সাইড এফেক্ট এটা ঠিক বলা যায় না, ইনসুলিনের এটা নর্মাল এফেক্টের মধ্যেই আছে, ইনসুলিনোট্রপিক কিছু এফেক্ট রয়েছে তার মধ্যে ওয়েট গেইনটা আসে, তাই এখানে সেটা হতে পারে। তাহলে এটা আর এখানে হচ্ছে ওয়েট লস, তাহলে বলতে পারে পেশেন্ট আমি রোগা হয়ে যাচ্ছি, এটা একটা কমপ্লেন্ট হতে পারে, ঠিক আছে। দিস ইজ মানে অ্যাডভার্স এফেক্ট ইজ ভেরি লেস, ওই জিআই রিলেটেড সিমটমস নেই, দেয়ার ইজ নো জিআই রিলেটেড সিমটমস, লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এই জন্য পেশেন্টকে SGLT2 ইনহিবিটর দেওয়া হলে patient is counseled, patient should be counseled for maintaining genital hygiene মেনটেন করার জন্য পেশেন্টকে কাউন্সেলিং করে রাখতে হবে, বা হাউ টু টেক জেনিটাল কেয়ার সেটা পেশেন্টকে বলে দিতে হবে, আর কি হতে পারে সেটাও আগের থেকে বলে রাখতে হবে, ঠিক আছে। ঠিক আছে, নেক্সট আর কি, ড্যাপাগ্লিফ্লজিন হলো, আর কি বললি ড্রাগ বললি, মেটফরমিন। মেটফরমিন কোন গ্রুপের ড্রাগ? বাইগুয়ানাইডস, তাই তো, বাইগুয়ানাইডস। বাইগুয়ানাইডস এ মেটফরমিন ছাড়া আর কোনো ড্রাগের নাম জানিস? যদিও ইউজ হয় না, ফেনফরমিন, বিউফরমিন, these are the other drugs. These two drugs মানে মেটফরমিন ছাড়া বাকি দুটোর নাম বললাম, these were withdrawn from the market in 1970s because of its association with lactic acidosis. lactic acidosis হচ্ছিল প্রচন্ড পরিমাণে, ঠিক আছে, কারণ ল্যাকটিক অ্যাসিডোসিসের চান্স কি কি ক্ষেত্রে বাড়ে সেটা আলাদা ব্যাপার, হার্ট ফেলিওর পেশেন্ট, শক পেশেন্ট তাদের ক্ষেত্রে, মায়োকার্ডিয়াল ইনফাকশন পেশেন্ট, সিভিয়ার ইলনেস, ইনফেক্টিভ ইলনেস তাদের ক্ষেত্রে এই ল্যাকটিক অ্যাসিডের চান্স আরেকটা বাড়ে। শুধু এখন যেটা রিমেইনিং ড্রাগ রয়েছে দ্যাট ইজ দ্য মেটফরমিন। তাহলে মেটফরমিন, হাউ দ্য ড্রাগ অ্যাক্ট, মেকানিজম অফ অ্যাকশন, it reduces the hepatic gluconeogenesis. It reduces the hepatic gluconeogenesis or hepatic glucose production, মানে লিভারে যে গ্লুকোজটা প্রডিউস হচ্ছে সেটা এটা কমাচ্ছে। হেপাটিক গ্লুকোজ আউটপুট, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন, গ্লুকোনিওজেনেসিস, দিস যাই বলিস না কেন, ইট ইজ রিডিউসড। It reduces the glucose production from the lactate and glycerol. This is also a gluconeogenesis procedure, ঠিক আছে। কিভাবে করে? It increases the hepatocellular AMP মানে adenosine monophosphate and reduce, তার মানে AMP in comparison to ATP, তার মানে AMP to ATP ratio is increased. এবার তখন কিছু AMP dependent protein kinase is activated, adenosine monophosphate dependent protein kinase is activated. So তখন কি কি হচ্ছে, তখন যেটা হচ্ছে হেপাটিক গ্লুকোজ আপটেক বেড়ে যাচ্ছে, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন কমে যাচ্ছে, অ্যান্ড হেপাটিক গ্লুকোজ আপটেক মানে লিভার ব্লাড থেকে গ্লুকোজ নিয়ে নিচ্ছে, তাহলে সেখানে তাহলে কি হবে, প্লাজমা থেকে গ্লুকোজ কমে যাবে কিছুটা, হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন কমছে, হেপাটিক গ্লুকোজ আপটেক বাড়ছে, নন অক্সিডেটিভ মেটাবলিজম অফ গ্লুকোজ সেটা বাড়ছে। দিস ইজ দ্য রিজন ফর প্রোডাকশন অফ দি, বা দিস ইজ দ্য রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ সাইড এফেক্ট অফ ল্যাকটিক অ্যাসিডোসিস, নন অক্সিডেটিভ গ্লুকোজ মেটাবলিজমের জন্য হচ্ছে, যেটা ফেনফরমিন বিউফরমিনে বেশি হতো। নন অক্সিডেটিভ গ্লুকোজ প্রোডাকশন বাড়ছে, অল্টারনেটিভ সোর্স অফ এনার্জি বলতে পারিস ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন বাড়ছে, রিডাকশন ইন দ্য লাইপোজেনেসিস, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ওই যে যেটা বললাম হেপাটিক গ্লুকোজ প্রোডাকশনের জন্য রেসপন্সিবল হচ্ছে গ্লুকোনিওজেনেসিস, সেটা কমে যাচ্ছে, লাইপোজেনেসিস কমছে। আরেকটা জায়গা হচ্ছে এটা মাইটোকন্ড্রিয়াল কিছু এনজাইমকে ইনহিবিট করে, মাইটোকন্ড্রিয়াল এনজাইম গ্লাইসেরল ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ইজ inhibited and changes the redox potential of the hepatocellular মানে hepatic cells, different hepatocellular যে redox potential আছে that is changed। আর যেটা করে, আর কি করে, blunting the effect of glucagon. Glucagon is an hormone that increases plasma glucose concentration, তাই তো, তার মানে এটা কিন্তু এইটা বাড়িয়ে দেয়, মানে গ্লুকাগনের এফেক্টটাকে ব্লান্ট করে দেয়, তাহলে সেখানেও কিছুটা গ্লুকোজ লোয়ারিং এফেক্ট থাকছে, ঠিক আছে। তাহলে দিস আর দ্য মেকানিজম অফ মেটফরমিন বাই হুইচ দে রিডিউসেস দ্য প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন, ঠিক আছে। হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন কম, গ্লুকোনিওজেনেসিস কম, গ্লুকোজ আপটেক ইনক্রিজড, নন অক্সিডেটিভ গ্লুকোজ মেটাবলিজম দ্যাট ইজ ইনক্রিজড, fatty acid oxidation increased, lipogenesis decreased, gluconeogenesis decreased. These are the effect of the biguanides বা বলতে পারিস metformin. Dosing, maximum daily dosing can be up to 2550 milligram.
আর কিভাবে যেগুলো দেখবি মার্কেটে যদি দেখিস যে কি কি ড্রাগ পাওয়া যায়, তার মধ্যে একটা মেটফরমিনের একটা ডোজিং বা ট্যাবলেট পাওয়া যায়, সেটা হচ্ছে 850 মিলিগ্রাম। তাহলে যদি 3 টাইমস যদি দিস, সেটা কিন্তু 2550 মিলিগ্রামকে রিচ করা যায় 3 টাইমস। আর আদারওয়াইজ যেটা হয় মেনলি কমনলি 1 গ্রাম টুয়াইস ডেইলি, মানে 1000 মিলিগ্রাম টুয়াইস ডেইলি ইন সাস্টেন রিলিজ ফর্ম quite good, because after the cumulative dose of 2000 milligram per day, its effect plateau, become plateau, মানে তারপরে গ্লুকোজ রিডাকশন, প্লাজমা গ্লুকোজ রিডাকশন। আর যদি একটা গ্রাফ প্লট করা যায় এগেইনস্ট কিসের এগেইনস্ট, মেটফরমিন ডোজিং, তাহলে দেখা যায় এটা 2000 মিলিগ্রামের পরে প্লাজমা গ্লুকোজ লোয়ারিং এফেক্টটা খুব একটা সিগনিফিক্যান্টলি চেঞ্জেস হয় না, তখন সেটা প্ল্যাটিউতে পৌঁছে যায়, ম্যাক্সিমামে পৌঁছে যায়, মাইনর চেঞ্জেস হয় ডোজিং। এবার এটা কি, ইট ইজ মোটামুটি ভালো রকম অ্যাবজর্ব, কোয়াইট bioavailability is quite good, its effect does not, its bioavailability does not affected by the food, এটাও মোটামুটি ধরে নে 60 to 80% bioavailable থাকে, ভালো অ্যাভেলেবল। and it is excreted via the renal route, ঠিক আছে, মেটাবলিজম হয় না, রেনাল রুট দিয়ে বেরিয়ে যায়। আর হেপাটিক যে আপটেক সেটা হয় অর্গানিক ক্যাটায়ন ট্রান্সপোর্টার 1, and renal uptake is mediated by the organic cation transporter 2. Its half life যদি দেখা যায়, half life is around 4 to 5 hour and maximum plasma concentration reaches within 1 to 2 hour, ঠিক আছে, তার মধ্যে হয়ে যাবে আফটার ওরাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ড্রাগ, ঠিক আছে। ড্রাগ ইজ নট প্লাজমা প্রোটিন বাউন্ড, কোনো এরকম বাউন্ডারি কিছু নেই, ডাইরেক্ট ড্রাগই ইউরিন দিয়ে এক্সক্রিটেড হয়। সো ইটস ডোজ শুড বি অ্যাডজাস্টেড ইন পেশেন্ট উইথ দ্য কিডনি ডিজিজ, ক্রনিক কিডনি ডিজিজের যদি পেশেন্ট থাকে, অ্যান্ড if the creatinine clearance falls below the 30 ml per minute per 1.73 meter square BSA, তখন কিন্তু আমাকে ভাবতে হবে যে এরপরে কিন্তু আমি আর মেটফরমিন দিতে পারবো না, ঠিক আছে, তখন আর মেটফরমিন দেওয়া যাবে না, বোঝা গেল। আর কি কি হোয়াট আর দ্য সাইড, কোথায় কোথায় ইউজ করা যায়, টাইপ 1 ডায়াবেটিসে তো ইউজ করা যায় না, টাইপ 2 ডায়াবেটিস এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন কিছু স্টাডি, নিউয়ার স্টাডি এসছে যে ইট ইজ সেফ ফর ট্রিটমেন্ট অফ দি gestational diabetes mellitus, মানে diabetes mellitus developed during pregnancy, তাহলে gestational diabetes mellitus এ কিছু কিছু জায়গায় অ্যাপ্রুভ করা হয়, ইন্ডিয়াতেও হচ্ছে, ঠিক আছে, বাট ইট ইজ নট স্টিল নাও FDA অ্যাপ্রুভ, ঠিক আছে, বা বড় বড় কিছু এজেন্সি এটাকে অ্যাপ্রুভ করেনি, আমেরিকান এজেন্সি এটাকে অ্যাপ্রুভ করেনি, ঠিক আছে। আর কোথায় কোথায় ইউজ করা যায়, টাইপ 2 ডায়াবেটিসে ইউজ করো অ্যালং উইথ আদার ড্রাগস, সবার সাথে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। হোয়াট আর দ্য সাইড এফেক্টস, মানে কোথায় এবার টাইপ 2 ডায়াবেটিস ইউজ করছি, আর কোথায় কোথায় ইউজ করছি, যেটা এখন নতুন নাম হয়েছে PMOS। PMOS কার নাম, PCOD। তা PMOS এর মানে কি, পলি, PMOS টা জানিস, PMOS এর ফুল ফর্ম জানিস না, প্রাইম মিনিস্টার অপারেটিভ সিস্টেম নাকি PMOS, রিসেন্ট চেঞ্জ হয়েছে, পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম, ঠিক আছে, PMOS। এখন PMOS এ ইউজ করা যায়, আর অন্যান্য কিছু জায়গায় ইউজ করা যায়, ঠিক আছে, যে অ্যাপার্ট ফ্রম ডায়াবেটিস মেলাইটাস সেটা অন্যান্য অনেক জায়গাতে ইউজ করা যায়, তার মধ্যে এটা একটা PMOS। PCOD বা PCOS এখন টার্মটা উঠে গেছে। অ্যাডভার্স এফেক্ট হাইপোগ্লাইসেমিয়া হয় না বললেই চলে, ঠিক আছে, মানে খুব রিডিউস চান্স, একদম হয় না বলা যায় না, সামটাইম ভেরি চান্স ইজ ভেরি লেস, ঠিক আছে, বাইক ওয়ান আইডিসে। আর অন্যান্য সিমটমস মধ্যে যেগুলো একটা হচ্ছে জিআই সিমটমস, ডিফারেন্ট টাইপস অফ জিআই সিমটমস, ডিফারেন্ট সিমটম, ব্লোটিং, ডায়রিয়া, ঠিক আছে, নজিয়া, ডায়রিয়া, ব্লোটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, অ্যাবডোমিনাল ডিসটেনশন, ঠিক আছে, দিস ফ্ল্যাটুলেন্স, দিস আর দ্য side effects of the metformin or biguanides, but it is মানে এটার ক্ষেত্রে কি করা হয়, ডোজ ইজ স্টার্টেড উইথ মিনিমাল ডোজ দিয়ে শুরু করো, আস্তে আস্তে টাইট্রেট করো, অ্যান্ড এই যে সাইড এফেক্ট গুলো থাকে সেগুলো সময়ের সাথে সাথে অনেকটা কমে যায়, ঠিক আছে, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, জিআই ডিসকমফোর্ট, নজিয়া, ডায়রিয়া যেগুলো হচ্ছে সেগুলো আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে, ব্লোটিং,
অনেক সময় অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয়, ডায়রিয়ার সাথে অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ঠিক আছে, এগুলো হতে পারে। আর এটা যেটা হয়, ম্যাল অ্যাবজর্পশন অফ দি ভিটামিন বি12 সামটাইম ইজ এভিডেন্ট, ঠিক আছে, ভিটামিন বি12 অ্যাবজর্পশনটা কম থাকে, সেটা হতে পারে, ঠিক আছে। আর সেরকম কোনো অন্য কোনো সাইড এফেক্ট নেই, জিআই ছাড়া অন্য কোনো সাইড এফেক্ট নেই। আর ইট শুড নট বি ইউজড ইন পেশেন্ট উইথ দ্য ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর, তাদের ক্ষেত্রে ইউজ করে কোনো লাভ নেই, শুড নট বি ইউজড ইন পেশেন্ট উইথ দ্য সিভিয়ার পালমোনারি হাইপারটেনশন, ক্রনিক লিভার ডিজিজ বা সিভিয়ার ফর্ম অফ লিভার ডিজিজ, or in patient with the chronic alcohol use, তাদের ক্ষেত্রে মেটফর্মিন should not be used, এর ক্ষেত্রে একদম অ্যাভয়েড করাটা বেটার। দিস ইজ ইন কেস অফ বাইগুয়ানাইডস। তাহলে একটা গেল বাইগুয়ানাইডস, একটা গেল ড্যাপাগ্লিফ্লজিন বা SGLT2 ইনহিবিটর। আর কি ড্রাগ আছে বল? আর কোন ড্রাগ মনে পড়ছে না ডায়াবেটিস থেকে? হ্যাঁ, সিটাগ্লিপটিন কোন গ্রুপের ড্রাগ? DPP dipeptidyl peptidase 4, it is a serine protease enzyme, তার মানে প্রোটিয়েজ মানে এটা দুটো অ্যামাইনো অ্যাসিডকে ক্লিভ করে দেবে, ঠিক আছে। ইট টার্গেটস দ্য এন্ড টার্মিনাল এন্ড অফ এ পার্টিকুলার প্রোটিন, যেটা থাকবে সেটার এন্ড টার্মিনাল এন্ডকে, একটা এন্ড টার্মিনাল এন্ড মানে অ্যামাইনো টার্মিনাল এন্ড, আর এটা কি থাকে সি টার্মিনাল এন্ড, তাই তো, দ্যাট ইজ দ্য কার্বক্সি টার্মিনাল এন্ড। ইট টার্গেটস দ্য এন্ড টার্মিনাল এন্ড। আর যেখানে প্রোটিনের ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 ইনহিবিটর, মানে এটা ডাইপেপটাইড মানে দুটো পেপটাইডকে কাটবে, ঠিক আছে, দুটো অ্যামাইনো অ্যাসিডকে কেটে নেবে, ঠিক আছে, ওই জন্য নাম ডাইপেপটাইডিল পেপটাইডেস। সেরিন প্রোটিয়েস দ্যাট ক্লিভস দ্য টু অ্যামাইনো অ্যাসিড ফ্রম এ পেপটাইড স্ট্রাকচার ফ্রম দ্য এন্ড টার্মিনাল এন্ড, ঠিক আছে, এটাই হচ্ছে প্রপার্টি। তাহলে এর আবার আরো স্পেসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে সেই পেপটাইডের যে সেকেন্ড পজিশনে সেটাতে কি থাকতে হবে, যে লাইসিন অর প্রোলিন শুড বি দেয়ার, ঠিক আছে, লাইসিন অর প্রোলিন শুড বি দেয়ার, লাইসিন অ্যান্ড প্রোলিন থাকলে সেটাকে কেটে নেবে, ঠিক আছে। এটা গেল প্রপার্টি। ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 এর মধ্যে কি কি আছে? অ্যালোগ্লিপটিন, লিনাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, আর কি আছে? ভিলডাগ্লিপটিন, আর কি আছে? অ্যালো, সাক্সা, সিটা, লিনা, ভিলডা, লিনাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, মোটামুটি 5টা মনে রাখিস তাহলে। অ্যালো, সাক্সা, অ্যালোগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন অ্যান্ড লিনাগ্লিপটিন, ঠিক আছে, দিস আর দ্য ড্রাগ। এবার ডাইপেপটাইডিল পেপটাইডেস এর রোলটা কি? এর রোলটা হচ্ছে কি করে, কার থেকে দুটো প্রোটিন, দুটো এই অ্যামাইনো অ্যাসিড কেটে নেয়। ডাইপেপটাইডিল পেপটাইডেস 4 একটাতে এনজাইমকে আমি ইনহিবিট করলাম, তার জন্য সেটা দুটো প্রোটিন কাটা বন্ধ হয়ে গেল, বা কোনো একটা এন্ডোজেনাস মলিকিউলের ডিঅ্যাক্টিভেশনটা বন্ধ হয়ে গেল, বা ডিঅ্যাক্টিভেশন প্রসেস কমপ্লিটেড হলো, কোনো একটা প্রসেস অ্যাক্টিভেটেড ছিল, দ্যাট ইজ ইনহিবিটেড বাই দ্য ডাইপেপটাইডিল পেপটাইডেস এনজাইম 4 সাবটাইপ। তো সেইটাকে যদি আমি ইনহিবিট করি, সেই এন্ডোজেনাস মলিকিউলটার অ্যাক্টিভিটি বাড়বে, দ্যাট ইজ নট ইনহিবিটেড। সেটা কোন মলিকিউল? কোন মলিকুলের এন্ডোজেনাস অ্যাক্টিভিটি বাড়বে? দ্যাট হ্যাজ গ্লুকোজ লোয়ারিং এফেক্ট। সেটা কোনটা? এন্ডোজেনাস মলিকুল। বল, জোরে বল। আরে এখানে ভুল হলে হবে, এখানে ভুল না হলে বলার কি আছে? যদি ভুল হয় তো হবে, ধরেই না ভুল হচ্ছে, তাও বল জোরে। হ্যাঁ, বুঝতে পারছি না। ইনসুলিন? না না, ইনসুলিন, ইনসুলিন ছাড়া আর কি আছে? জিএলপি ওয়ান বলে কিছু আছে, গ্লুকাগন লাইক পেপটাইড, তার অ্যাক্টিভিটিটা বাড়বে, গ্লুকাগন লাইক পেপটাইড। তাহলে DPP4 is an enzyme that deactivates the GLP-1। এই GLP-1 টা কোথা থেকে পাওয়া যায়? একটা প্রো গ্লুকাগন বলে একটা প্রিকারশন মলিকিউল আছে, সেখানে কতগুলো জিনিসপত্র থাকে। একটা যে GRPP, গ্লিসেন্টিন রিলেটেড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, তারপরে থাকে হচ্ছে গ্লুকাগন, আর তার সাথে হচ্ছে GLP-1 অ্যান্ড GLP-2, এগুলো সব থাকে একসাথে। অ্যান্ড ডিপেন্ডিং অন দ্য সাইট, যে এটা ক্লিভ হয় দুরকম ভাবে, ঠিক আছে, ডিপেন্ডিং অন দ্য সাইট কোথায় হচ্ছে, একটা GLP-1 GLP-2 ক্লিভ হয়, আর একটা জায়গায় হয় GRPP অ্যান্ড গ্লিসেন্টিন রিলেটেড প্যানক্রিয়াটিক পলিপেপটাইড অ্যালং উইথ
গ্লুকাগন সেখানে, তার মানে একটা জায়গায় আমি গ্লুকাগন পাচ্ছি একই প্রিকারশন মলিকিউল থেকে, আর একটা জায়গায় আমি ডিপেন্ডিং অন দ্য সাইট একটা জায়গাতে আমি গ্লুকাগন পাচ্ছি যেটা ইনক্রিজিং দ্য গ্লুকোজ, আরেকটা জায়গা থেকে আমি পাচ্ছি GLP-1 যেটা ডিক্রিজিং দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল, একই প্রিকারশন মলিকিউল। ঠিক আছে, তার ভেতরে সেইভাবে সিকোয়েন্সিং করা আছে। ঠিক আছে, এটাই ডিপেন্ড করে, এটা হচ্ছে GLP-1 এর অ্যাক্টিভিটি, মানে গ্লুকাগন লাইক পেপটাইডের অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দেবে। এন্ডোজেনাস, দ্যাট ইজ অ্যান এন্ডোজেনাস মলিকিউল, এন্ডোজেনাস এখান থেকে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তার মানে এবার হচ্ছে এই যে ড্রাগগুলো, তার মানে এটা বাইরে থেকে দেওয়া আছে। আলটিমেটলি এই GLP-1 মানে এগুলো বলে GLP-1 বেসড থেরাপি, তাই না? একটা হচ্ছে GLP-1 RA মানে রিসেপ্টার অ্যাগনিস্ট, গ্লুকাগন লাইক পেপটাইড রিসেপ্টার অ্যাগনিস্ট দিয়ে থেরাপি দিচ্ছি। আর হচ্ছে কি দিচ্ছে, DPP-4 ইনহিবিটর, মানে যেটা এই GLP-1 কে ইনহিবিট করছিল, ডিঅ্যাক্টিভেট করছিল, সেইটাকে আমি, সেই ডিঅ্যাক্টিভেশন প্রসেসটাকে আমি ইনহিবিট করছি, যাতে সেটা GLP-1 এর প্লাজমা হাফ লাইফটা অনেকটা বেড়ে যায়, অ্যান্ড দ্যাট ইজ প্রডিউসড, অ্যান্ড এটাকে বলা হয় যে GLP-1 DPP-4, এটাকে কি বলা হয়, এটা দিস আর অলসো ইনসুলিন সিক্রেটাগন, বাট এটা কি, এটা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিন সিক্রেটাগন। মানে এর অ্যাক্টিভিটি তুই যদি দিস বডিতে, যে সালফোনিল ইউরিয়ার মতো কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা মেগলিটিনাইডস এর মতো কিন্তু হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা থাকবে না, বিকজ ইটস অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন দ্য প্লাজমা গ্লুকোজ লেভেল। ঠিক আছে, ইট ইনক্রিজেস ইনসুলিন সিক্রেশন, ডিক্রিজেস, মানে এই যে GLP-1 যে বেস থেরাপি হচ্ছে, ডিক্রিজেস গ্লুকাগন সিক্রেশন বা গ্লুকাগন অ্যাক্টিভিটি বলতে পারি, সেটা কমিয়ে দেবে, ইনক্রিজেস ইনসুলিন সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়েটিক বিটা সেল, সেখান থেকে ডিক্রিজেস গ্লুকাগন সিক্রেশন ফ্রম দ্য প্যানক্রিয়েটিক আলফা সেল, তাই তো, আলফা সেল থেকে গ্লুকাগন বেরোচ্ছে। আর কি করছে, ইট রিডিউসেস গ্যাস্ট্রিক এমটিং, মানে গ্যাস্ট্রিক এমটিংটাকে ডিলে করছে। আর কি করছে, ফস্টার্স এ ফিলিং অফ স্যাটাইটি, আমার মনে হচ্ছে পেটটা অনেকক্ষণ ভরা আছে, সেই জন্যই GLP-1 বেস থেরাপি, মানে এই যে এইগুলো থেকে এর সাইড এফেক্ট গুলোর প্রোফাইলটা পাওয়া যায়। ঠিক আছে, এই যে ফিলিং অফ স্যাটাইটি, ডিলেইজ দ্য গ্যাস্ট্রিক, তার জন্য পেশেন্টের কি হয়, নজিয়া হয়, পেশেন্টের প্রচুর নজিয়া, সবসময় পেটটা ভরা ভরা মনে হচ্ছে, অনেক সময় রিগার্জিটেট করে দেবে, নজিয়া ভমিটিং এর টেন্ডেন্সিটা GLP-1 RA অ্যান্ড GLP-1 RA তে বেশি, মানে গ্লুকাগন লাইক পেপটাইড রিসেপ্টর অ্যাগনিস্টে বেশি, অ্যান্ড টু সাম এক্সটেন্ট is applicable for DPP-4 inhibitor. DPP-4 inhibitor থেকে GLP-1 RA তে কিন্তু নজিয়াটা অনেকটা বেশি হয়, বিকজ অফ ইট ফস্টার্স এ ফিলিং অফ স্যাটাইটি, মানে পেট ভরে গেছে মনে হচ্ছে, সেই জন্য আমার খাওয়াটা কমে যাবে, খাওয়া কমে যাবে, আর এদিকে ডিলেজ গ্যাস্ট্রিক এমটিং, তার জন্য একটা ফস্টার্স এ ফিলিং অফ স্যাটাইটি, কারণ আমার খাওয়াটা আলটিমেটলি কমে যাবে। ঠিক আছে, অ্যান্ড ইট রিডিউসেস দ্য পোস্টপ্রান্ডিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ফাস্টিং গ্লুকোজ, প্লাজমা গ্লুকোজ কনসেন্ট্রেশন, ফাস্টিং প্লাজমা গ্লুকোজ। ঠিক আছে, এইভাবে এটা কমায়, দিস ইজ দ্য মেকানিজম। ইনসুলিন সিক্রেশন বাড়াবে, গ্লুকাগন সিক্রেশন কমাবে, ফস্টার্স এ ফিলিং অফ স্যাটাইটি বাই ডিলেইং দ্য গ্যাস্ট্রিক এমটিং। ঠিক আছে, তাহলে এদের দুজনের মেকানিজম অফ অ্যাকশন মোটামুটি একই, কারণ আলটিমেটলি ইট অ্যাক্টস ভায়া দা GLP-1 দিয়েই কাজ করছে, সেটা GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট হোক বা DPP-4 ইনহিবিটর হোক, আলটিমেটলি কাজ করছে GLP-1 দিয়েই। ঠিক আছে, GLP-1 এর জন্য যে রিসেপ্টর আছে সেখান দিয়েই কাজ করছে। ঠিক আছে, প্যানক্রিয়েটিক বিটা সেলে কাজ করছে এইভাবে। এবার DPP-4 এর মধ্যে দ্যাট ইজ অ্যান এনজাইম ইনহিবিটর, ডাইপেপটাইডিল পেপটাইডেজ 4 ইনহিবিটর, সেগুলো কি করছে, অ্যালো, সিটা, লিনাগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, দিস আর দ্য মোটামুটি 5 যেগুলো বাজারে চলে, সেগুলো হচ্ছে এগুলো। তাও এখানে আমাদের এখানে লিনাগ্লিপটিন পাওয়া যায়, সিটাগ্লিপটিন, ভিলডাগ্লিপটিন, অ্যালোগ্লিপটিন, সাক্সাগ্লিপটিন খুব একটা ইউজ হতে আমি দেখিনি। ঠিক আছে, এই হলো DPP-4 ইনহিবিটর। এবার DPP-4 ইনহিবিটরের মধ্যে যদি দেখি, যেটা অ্যালোগ্লিপটিন, সিটাগ্লিপটিন অ্যান্ড লিনাগ্লিপটিন, দিস আর দ্য competitive inhibitor of the DPP-4 enzyme. Competitive, allogliptin, allo-citalina, these are the competitive inhibitor. আর বাকি যে দুটো থাকছে vildagliptin and saxagliptin, এটা যেটা থাকছে এটা হচ্ছে this covalently bound with the enzyme, তখন একটা competitive inhibitor হচ্ছে, ঠিক আছে, আরেকটা হচ্ছে covalently bound with the enzyme and inhibits the DPP-4 enzyme। ঠিক আছে, এই ড্রাগগুলোর মধ্যে সবকটা ড্রাগই except linagliptin, এই যে যেগুলো বললাম, allogliptin, saxagliptin, sitagliptin and vildagliptin, these are all excreted via the renal route। ঠিক আছে, renal route, সেই জন্য in case of chronic kidney disease patient or renal compromised patient, dose should be reduced।
except linagliptin. Linagliptin is highly bound to plasma protein and এটা আরেকটা যেটা কি হয় plasma protein bound and its metabolism occurs in the liver and excreted via the hepatobiliary system. ঠিক আছে, হেপাটোবিলিয়ারি সিস্টেম দিয়ে এক্সক্রিটেড হয়। সেই জন্য কি হচ্ছে এটা কিন্তু না রেনাল ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু আমি লিনাগ্লিপটিন আমি অ্যাপ্লাই করতে পারছি। লিনাগ্লিপটিন অ্যাপ্লাইড ওয়ান্স ডেইলি ডোজ, ম্যাক্সিমাম ডোজিং হচ্ছে 5 মিলিগ্রাম। ঠিক আছে, এটা না জানলেও চলবে ম্যাক্সিমাম ডোজ। তাহলে এবার এরপরে হচ্ছে সাইড এফেক্ট আর এদের অ্যাক্টিভিটি। ভিল্ডাগ্লিপটিন শুড বি অ্যাপ্লাইড টুয়াইস ডেইলি ডোজিং। ঠিক আছে, once বা twice daily dosing depending on the requirement। ঠিক আছে, এবার সাক্সাগ্লিপটিন ইজ মেটাবোলাইজড via the CYP3A4 enzyme in the liver। ঠিক আছে, কিছুটা হয় সেই জন্য কিছু যেগুলো হচ্ছে হেপাটিক এনজাইম ইনডিউসার অর ইনহিবিটর, যেগুলো যদি আমরা অ্যাসোসিয়েটেড ড্রাগস আমরা ইউজ করি সাইমালটেনিয়াসলি, তাহলে দেয়ার ইজ এ চান্সেস অফ ড্রাগ ইন্টারাকশন ইজ দেয়ার। ঠিক আছে, সাক্সাগ্লিপটিনের ক্ষেত্রে। বাকিদের ক্ষেত্রে একমাত্র রেনাল কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে আমি শুধু ইউজ করছি লিনাগ্লিপটিন, অন্যান্যটায় ওর কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সাইড এফেক্টে যেটা হতে পারে দ্যাট ইজ দ্য, যেটা বললাম nausea, vomiting, that's are the most common side effect of the GLP-1 RA as well as in case of the DPP-4 inhibitor। ঠিক আছে, because it delays the gastric emptying and fosters a feeling of satiety। ঠিক আছে, এবার DPP-4 ইনহিবিটর গেল। এবার আর একটা যেটা হতে পারে অনেক সময় যেটা হয় জয়েন্ট পেইন অ্যাগ্রাভেট করে যায় DPP-4 ইনহিবিটর অনেক সময় দিলে। ঠিক আছে, নেক্সট হচ্ছে GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট। কতগুলো নাম বলতো GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্টের? বই থাকলে দেখে বল বাবা, দেখে বল, না দেখে বলার দরকার নেই। আরে অন্তত দেখাতে হবে একবার, এমনিতে তো বইটই খুলিস না। একটা দুটো নাম বল। GLP-1 RA রিসেপ্টর অ্যাগনিস্ট, নট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। ঠিক আছে, রিসেপ্টর অ্যাগনিস্ট কিন্তু, দিস আর দ্য রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ, নট রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটা মাথায় রাখিস। সেমাগ্লুটাইড, ঠিক আছে, ভালো ড্রাগ। লিরাগ্লুটাইড, আর কি আছে এক্সেনাটাইড, লিক্সিসেনাটাইড, ডুলাগ্লুটাইড। দিস আর দ্য GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ। দিস আর দ্য পেপটাইড স্ট্রাকচার। এটা পেপটাইড, যে GLP-1 যেটা হিউম্যান GLP-1 তাকে কিছুটা মডিফাই করে এগুলোকে করা হয়েছে। এবার বিভিন্ন জায়গা থেকে এগুলো পাওয়া যায়, সেটা আলাদা। ঠিক আছে, এই GLP-1 এক্সেনাটাইড একটা হচ্ছে 2 রকম প্রিপারেশনে পাওয়া যায়। এখানে টুয়াইস ডেইলি অ্যাপ্লিকেশন, বিফোর দ্য মিল ইট শুড বি অ্যাপ্লাইড, ইনজেক্টেবল। দিস আর দ্য অল ইনজেক্টেবল ড্রাগ except semaglutide is also available as oral dosing formulation। বাকি সমস্ত as it is a peptide structure যদি ওরাল রুটে দেওয়া হয় তাহলে কি হবে, গ্যাস্ট্রিক অ্যাসিডে ভেঙে যাবে। সেই জন্য ইনসুলিনও ওরাল রুটে দেওয়া হয় না, বিকজ ইট ইজ এ পেপটাইড স্ট্রাকচার, প্রোটিন ভেঙে যাবে গ্যাস্ট্রিক অ্যাসিড। সেই জন্য আমাকে এগুলোকে ইনজেক্টেবলসে দিতে হচ্ছে। GLP-1 RA রিসেপ্টর অ্যাগনিস্ট। সেমাগ্লুটাইড ইজ অলসো অ্যাভেলেবেল। এটাকে একটা অন্য একটা শর্ট চেন ফ্যাটি অ্যাসিড অ্যাড করে এটাকে অন্যভাবে একটু প্রসেস করে করা হয়েছে। তো সেটার জন্য এটা কি করা হয়, এটা ওরালি দেওয়া যায়। ঠিক আছে, 3 মিলিগ্রাম 7 মিলিগ্রাম ডোজে অ্যাভেলেবেল। ঠিক আছে, রাইবেলসাস নামে কমনলি পাওয়া যায়, এখনো পেটেন্ট ওভার হয়নি, দাম প্রচুর। সেমাগ্লুটাইড, লিরাগ্লুটাইড এগুলো হচ্ছে সবই ইনজেক্টেবল ড্রাগ। তার মানে এদের মধ্যে লংগেস্ট হাফ লাইফ যদি দেখা যায় দ্যাট ইজ ফ্রম দ্য semaglutide has an half life of approximately 7 days। ঠিক আছে, সেই জন্য it is applied once a week dose দেওয়া হয়। ঠিক আছে, semaglutide ছাড়া আর কি ড্রাগ আছে, ডুলাগ্লুটাইড ইজ অলসো হ্যাজ এ লং হাফ লাইফ। ডুলাগ্লুটাইড মানে এটা দুটো মডিফাইড হিউম্যান GLP-1, দুটো হিউম্যান GLP-1 কে ডুলাগ্লুটাইড নাম শুনে বোঝা যাচ্ছে যে দুটো কিছু আছে, দ্যাট ইজ সামথিং ডাবল। তাহলে হিউম্যান GLP-1 যে অ্যানালগ করা হয়েছে সেটাকে মডিফাই করা হয়েছে, যে জন্য প্রোটিন স্ট্রাকচার কিছু মডিফাই করা হয়েছে, অ্যান্ড ইট ইজ কনজুগেটেড উইথ অ্যান হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের FC পোর্শন। এগুলো তোরা ভালো জানবি, মাইক্রোবায়োলজিতে পড়বি। হিউম্যান IgG ইমিউনোগ্লোবিউলিন IG, নট IgG, হিউম্যান ইমিউনোগ্লোবিউলিনের FC পোর্শনের সাথে দুটো মডিফাইড GLP-1 মলিকুল অ্যাড করা হয়, এটার নাম হচ্ছে সেই জন্য ডুলাগ্লুটাইড। অ্যান্ড ইট হ্যাজ এ অলসো হাফ লাইফ অফ অ্যাপ্রক্সিমেটলি 5 days অ্যান্ড ইট ইজ অলসো অ্যাপ্লাইড ওয়ান্স এ উইক ডোজ। ঠিক আছে,
এক্সেনাটাইড এটা হচ্ছে একটা রেপটাইল অরিজিন, একটা রেপটাইল থেকে পাওয়া যায়, এক্সেন্ডিন 4 তাকে মডিফাইড করে এই এক্সেনাটাইড করা হচ্ছে। এরও একটা ইট শুড বি অ্যাপ্লাইড টুয়াইস ডেইলি। এক্সেনাট যদি দেখা যায় টুয়াইস ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন বিফোর দ্য মিল, ঠিক আছে, বিফোর দ্য মিল ইনজেক্টেবল। এবার এক্সেনাটাইড যদি দিনে দুবার নিতে হয়, দুবার ইনজেক্ট করতে হয়, দ্যাট ইজ কোয়াইট পেনফুল। তাহলে ইট ইজ অলসো অ্যাভেলেবেল এজ এ উইকলি ডোজিং রেজিমেনে পাওয়া যায়। এটাকে একটা বায়োডিগ্রেডেবল ইয়েতে পলিমারের মধ্যে এমবেড করে ওয়ান্স উইকলি অ্যাডমিনিস্ট্রেশন করা যায়। এবার লিক্সিসেনাটাইড হচ্ছে এক্সানাটাইডেরই সি টার্মিনাস এন্ডে যদি পলিলাইসিন এক্সটেনশন করা হয়, অনেকগুলো লাইসিন অ্যাড করে দেওয়া হয়, তখন সেটা আছে লিক্সিসেনাটাইড, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ অ্যাপ্লাইড ওয়ান্স ডেইলি, ঠিক আছে, ওয়ান্স ডেইলি অ্যাপ্লাই করা হয়। আর এটা থাকলো সেমাগ্লুটাইড, আর এটা লিরাগ্লুটাইড। লিমাগ্লুটাইড ওয়ান্স ডেইলি অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিছু ভেতরে মডিফিকেশন করা হয়, GLP-1 এর কিছু মডিফিকেশন করা হয়, ঠিক আছে। এটার ভেতরে কিছু অ্যামাইনো অ্যাসিডের সাবস্টিটিউশন করা হয়, কিছু অ্যামাইনো অ্যাসিডে কিছু অ্যাডিশন করা হয়, সেগুলো করে করা হয়, ঠিক আছে। এবার এগুলো ইনজেক্টেবল। এবার এটার অ্যাডেড বেনিফিট কি, হোয়াট আর দ্য বেনিফিটস, অ্যাডেড বেনিফিটস? যেমন ড্যাপাগ্লিফ্লজিনের একটা ছিল কার্ডিওভাস্কুলার ডেথ রিডিউস করছে, আর কিছু হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে রিডাকশন ইন দ্য হসপিটাল অ্যাডমিশন কমাচ্ছে, হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে এটা। আর নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ক্ষেত্রে ইট ইজ এ ফার্স্ট চয়েস অফ দ্য ড্রাগ। GLP-1 অ্যানালগের ক্ষেত্রে কি হচ্ছে, GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট, ইট ইজ অলসো ইউজড ফর দ্য ট্রিটমেন্ট অফ ওবেসিটি, গ্লুকোজ লোয়ারিং এফেক্ট ছাড়াও ইট ইজ ওবেসিটি। আমাদের সব থেকে পোটেন্ট ড্রাগ কোনটা এখনো পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়ালে এভিডেন্স পাওয়া গেছে, দ্যাট ইজ দ্য সেমাগ্লুটাইড। সেমাগ্লুটাইড হ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়েট রিডিউসিং ক্যাপাসিটি, ঠিক আছে। কারণ এটা ওয়ান্স উইকলি ডোজ ইউজ করে আমার কিন্তু ওয়েট রিডিউস করা যায়, তাহলে ওবেসিটি ম্যানেজমেন্টে ইট ইজ এ ভেরি গুড ড্রাগ। দুটো ড্রাগ অ্যাভেলেবেল, একটা হচ্ছে সেমাগ্লুটাইড আর একটা হচ্ছে লিরাগ্লুটাইড ফর দ্য পারপাস। বিকজ একটাই সেমাগ্লুটাইড ইজ বেটার প্রেফার্ড বিকজ অফ সাইড এফেক্ট প্রোফাইল সবারই আছে, বিকজ ইট হ্যাজ এ উইকলি ডোজিং রেজিমেন, বিকজ ইট হ্যাজ এ লং হাফ লাইফ, ইট হ্যাজ এ হাফ লাইফ অফ অ্যারাউন্ড 7 days। সেই জন্য এটা উইকলি ওয়ান্স যদি অ্যাডমিনিস্টার করে আমার যদি ওয়েট রিডিউস হয়ে যায়, তাহলে দ্যাট ইজ বেটার, পেশেন্ট কমপ্লায়েন্সটা অনেকটা বেটার হবে। হ্যাঁ, প্রতিদিন একবার বা দুবার ইনজেক্ট করার থেকে যদি আমি সপ্তাহে একবার নিই, দ্যাট ইজ কোয়াইট রিজনেবল, ঠিক আছে। আর অ্যাডভার্স এফেক্ট, সব থেকে কমন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে নজিয়া অ্যাসোসিয়েটেড উইথ ভমিটিং, যেটা বিকজ অফ ডিলেইজ দ্য গ্যাস্ট্রিক এমটি, সেই জন্য নজিয়া ভমিটিংটা হচ্ছে মোস্ট কমন, ঠিক আছে, নজিয়া ভমিটিং। এবার এক্সেনাটাইড এইগুলো হচ্ছে মোস্টলি রেনালি এলিমিনেটেড হয়, অ্যান্ড রেনাল মেটাবলিজম কিন্তু অলসো অকার্স, মানে কিডনিতে কিছুটা মেটাবলাইজড হয়, কিডনিতে বেরিয়ে যায়, বিশেষ করে এক্সেনাটাইড অ্যান্ড লিক্সিসেনাটাইড। So it should not be used in patient with the exenatide and lixisenatide should not be used in patient with the chronic kidney disease. তাদের সাথে করতে গেলে ডোজ ট্যাপারিং বা অ্যাভয়েড করাটা বেটার, ঠিক আছে। নেক্সট আর কি থাকলো, আর কি কি ড্রাগ আছে বল? হ্যাঁ, জোরে বল। রোসিগ্লিটাজোন অ্যান্ড পায়োগ্লিটাজোন, ঠিক আছে। রোসিগ্লিটাজোন এখন আর ইন্ডিয়াতে খুব একটা তুই পাবি না, ঠিক আছে, আগে পাওয়া যেত। এটা কোন গ্রুপের ড্রাগ? PPAR গামা অ্যাক্টিভেটর বলতে পারিস, পিপার গামা। PPAR গামার ফুল ফর্ম কি? পারঅক্সিজম প্রলিফারেটর অ্যাক্টিভেটেড রিসেপ্টর, দ্যাট ইজ এ নিউক্লিয়ার রিসেপ্টর। তার মানে নিউক্লিয়ার রিসেপ্টর, এর লিগ্যান্ডগুলো আমি এই রোসিগ্লিটাজোন, পায়োগ্লিটাজোন, আর এটা আগে পাওয়া যেত ট্রোগ্লিটাজোন, এগুলো কি এর লিগ্যান্ড, এই PPAR গামার লিগ্যান্ড। এবার এটা যেই এর সাথে বাইন্ড করবে, এ কি করবে, নিউক্লিয়াসে ট্রান্সলোকেট করবে, নিউক্লিয়াস ট্রান্সলোকেট করে সেখানে কিছু জিনকে এ রেগুলেট করবে, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ গ্লুকোজ অ্যাজ ওয়েল অ্যাজ লিপিড মেটাবলিজম, ঠিক আছে। PPAR আলফাটা পাবি হচ্ছে সারোগ্লিটাজার নামে পাবি, সেটা যেখানে হচ্ছে ডিসলিপিডেমিয়া ড্রাগের ট্রিটমেন্টের মধ্যে পাবি, দ্যাট ইজ এ PPAR গামা। PPAR গামাটা শুধুমাত্র সারোগ্লিটাজার নয়, সারোগ্লিটাজার হচ্ছে PPAR গামা অ্যাসোসিয়েটেড উইথ PPAR আলফা, দুটোরই একটার সাথে অ্যাক্টিভেট করে পারঅক্সিজম। কারণ এন্ডোজেনাস, দেয়ার ইজ অলসো সাম এন্ডোজেনাস লিগ্যান্ড, PPAR গামার কিছু এন্ডোজেনাস লিগ্যান্ড রয়েছে, সেটা অক্সিডাইজ অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড অ্যান্ড সাম প্রোস্টাগ্ল্যান্ডিন মেটাবোলাইট, দিস আর দ্য এন্ডোজেনাস লিগ্যান্ড। এবার এরা কি কোথায় থাকে, PPAR গামা এই রিসেপ্টর গুলো? পারঅক্সিজম প্রলিফারেটর অ্যান্ড অ্যাক্টিভেটেড রিসেপ্টর কোথায় থাকে? These are mainly present in the কোথায় থাকে? অ্যাডিপোসাইটস,
অ্যাডিপোসাইটস। এছাড়া আর কোথায় কোথায় থাকবে? কার্ডিয়াক, কিছুটা কার্ডিয়াক মাসেল, স্কেলিটাল মাসেল অ্যান্ড স্মুথ মাসেলসে কিছুটা থাকে, এন্ডোথেলিয়াল সেলস, ম্যাক্রোফাজ, এইগুলোর জায়গাতে অল্প স্বল্প কিছু থাকে। ঠিক আছে, এন্ডোথেলিয়াল সেল, ম্যাক্রোফাজ, এগুলো তো টি সেলস। ঠিক আছে, এইগুলোতে এই পিপিআর গামা রিসেপ্টর কিছুটা থাকে। ঠিক আছে, এবার পিপিআর গামা রিসেপ্টরটা কি করে? দিস মেনলি facilitates the adipocyte differentiation. Adipocytes differentiation, ঠিক আছে, অ্যাডিপোসাইটস ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এবার সেখানে এবার অ্যাডিপোসাইটস ডিফারেন্সিয়েশনের সাথে আর কি করে? ইনক্রিজেস দ্য ইনসুলিন সেন্সিটিভিটি। ইনসুলিন সেন্সিটিভিটি ইনক্রিজেস দ্য ইনসুলিন সেন্সিটিভিটি অফ দি পেরিফেরাল টিস্যু। আর মেইন যে পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ রিডিউস হয় কি জন্য? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড রিডাকশন অফ দি পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ? আমাদের খাওয়ার পরে যে গ্লুকোজ কমে যাচ্ছে তার পিছনে মেইন মেকানিজমটা কি? হোয়াট ইজ দ্য মেইন রিজন বিহাইন্ড দ্য পোস্টপ্রান্ডিয়াল প্লাজমা গ্লুকোজ এলিমিনেশন? আমাদের তো খাওয়ার পরে গ্লুকোজ সাইজ অনেকটা হয়, সেটা কমে যায় কেন? সেটা নর্মাল লেভেলে কি করে আসে, কিভাবে হয়? পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি ইনসুলিন। ঠিক আছে, তাহলে এই পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজটা মেইনলি কাদের মাধ্যমে হয়? স্কেলিটাল মাসেলস। তাহলে এখানেও সেটা যেটা করে সেটা হচ্ছে ইনক্রিজেস দ্য গ্লুকোজ আপটেক, ইন দ্য স্কেলিটাল মাসেল, অ্যাপ্রক্সিমেটলি 50% ইনক্রিজ করে দেয়। হ্যাঁ, তাহলে এটা পোস্টপ্রান্ডিয়াল গ্লুকোজ রিডাকশনটা করছে। বা আরটা হচ্ছে অ্যাডিপোসাইটস ডিফারেন্সিয়েশন। এদের অন্যান্য রোল রয়েছে, সেগুলো আসছে পরে। ইট অলসো রিডিউসেস দ্য হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন অলসো। হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন আর একটু প্রোডাকশনটাও কমিয়ে দেয়, রিডিউসেস দ্য হেপাটিক গ্লুকোজ প্রোডাকশন। এবার অ্যাডিপোসাইট ডিফারেন্সিয়েশন হওয়ার পরে কি হবে? এটা হচ্ছে যে রিডাকশন অফ দ্য, বলতে পারিস, ফ্যাটি অ্যাসিড ইন দ্য প্লাজমা। প্লাজমাতে ফ্যাটি অ্যাসিড লেভেলটা কমিয়ে দেয় বাই কি করে? বাই ইনক্রিজিং দ্য ফ্যাটি অ্যাসিড আপটেক ইন দ্য অ্যাডিপোসাইটস এর মধ্যে ফ্যাটি অ্যাসিডটা বাড়িয়ে দেবে, অ্যান্ড রিডিউসিং দ্য লাইপোলাইটিক এফেক্ট, লাইপোলাইসিস, সেটাও কমিয়ে দেবে। এর দ্বারা ফ্যাটি অ্যাসিড রিডিউসড হবে। আর যেটা করে সেটা হচ্ছে ইনক্রিজেস দ্য সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপো। সাবকিউটেনিয়াস ফ্যাটটা বাড়তে পারে কিছুটা। সাবকিউটেনিয়াস ফ্যাটটা সেটা করতে গেছে ভিসেরাল থেকে সাবকিউটেনিয়াস ফ্যাটে মাইগ্রেট করে। ঠিক আছে, তার জন্য একটু পেশেন্টকে একটু মোটা লাগতে পারে অনেক সময়। সেই জন্য দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ওয়েট গেইন। ওয়েট গেইন এই কারণে হয়, সাবকিউটেনিয়াস ফ্যাট ডিপোজিটসের জন্য। আর এটা যেটা হয়, রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট। ঠিক আছে, রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট ইন দ্য ব্লাড বা ইন দ্য প্লাজমা। ঠিক আছে, বাই ইটস, মানে এটাকে কিভাবে মোবিলাইজ করবে কোথায়? টু দ্য অ্যাডিপোসাইটস অর ফ্যাট ডিপোজিট, যেখানে ফ্যাট স্টোরসে এর মধ্যে এটা ট্রাইগ্লিসারাইডকে সরিয়ে দেবে। সো নন অ্যাডিপোসাইট থেকে অ্যাডিপোসাইটসে এই কনভার্সনটা করে, সেখান থেকে ট্রাইগ্লিসারাইডের এদিকে হয়ে যায়। এবার পায়োগ্লিটাজনে যেটা ফেভারেবল এফেক্ট, সেটা কি থাকে? সেটা ইট রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড লেভেল অ্যাজ ওয়েল অ্যাজ এলডিএল লেভেল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন লেভেল। কিন্তু যেটা ইয়ের ক্ষেত্রে দেখা যায়, যে রসিগ্লিটাজন, যেটা তুই বললি নামটা, সেটা রসিগ্লিটাজনের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড লেভেলের উপর খুব একটা এফেক্ট নেই, বাট সামটাইমস ইট ইনক্রিজেস দ্য এলডিএল লেভেল, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন লেভেল। এবার হচ্ছে অ্যাডভার্স এফেক্টে যদি দেখা যায়, অ্যাডভার্স এফেক্টে কি হয়? মেইন অ্যাডভার্স এফেক্ট হচ্ছে ওয়েট গেইন অ্যান্ড ইডিমা। ঠিক আছে, দিস ইজ দ্য মেইন অ্যাডভার্স এফেক্ট। অ্যান্ড ইডিমার জন্য যেটা কি হয়, সেটা হচ্ছে একটা যেটা হয়, সেটা হিমাটোক্রিট ভ্যালুটা অনেকটা কমে যায়। প্লাজমা, আমাদের ব্লাডের মনে হবে যেন একটা অ্যানিমিক পেশেন্ট হতে পারে, বিকজ অফ ইনক্রিজ ইন দ্য ইন্ট্রাভাস্কুলার ভলিউম। ঠিক আছে, সেই জন্য হিমাটোক্রিট মানে হিমোডাইলুশন কিছুটা হতে পারে। আর যেহেতু এটা ইডিমা তৈরি করে, ইট ইজ কন্ট্রাইন্ডিকেটেড ইন কেস অফ ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর। আর হার্ট ফেলিওর পেশেন্ট ডায়াবেটিসের ক্ষেত্রে দেওয়ার আগে অনেকগুলো ভাবনা চিন্তা করে দিতে হবে। ঠিক আছে, তাহলে হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রে এটা অ্যাভয়েড করাটাই বেটার। ঠিক আছে, ইট অলসো রিডিউসেস দ্য হেপাটিক ট্রান্সঅ্যামাইনেজ লেভেল অ্যান্ড, বলতে পারিস, হেপাটিক ফ্যাট ডিপোজিটস, সেটা কিছুটা কমিয়ে দেবে, অ্যান্ড ইনফ্লামেশন। ঠিক আছে, সেজন্য এটা কিছুটা ক্ষেত্রে আমরা ইয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি, যে টু সাম এক্সটেন্ট
হেপাটাইটিস পেশেন্ট যাদের ক্ষেত্রে এলিভেটেড ইন দ্য অ্যামাইনো ট্রান্সফারেজ অ্যান্ড অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ অ্যান্ড অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ লেভেল যাদের বেশি থাকছে, একটা হিপাটোসাইটস এর মধ্যে ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে গেছে, হিপাটোসাইটস এর মধ্যে অ্যাডিপোসাইটস অ্যাকুমুলেশন হয়ে গেছে, ফ্যাট অ্যাকুমুলেশন হয়ে গেছে, আর হিপাটোসাইটস এর মধ্যে একটা যেটা হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে, সেখানে কিছুটা হলেও হেল্প করতে পারে। আর এটা যেটা হয় যদি এটা নন ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে তাদের একটা প্রিভিয়াস হিস্ট্রি অফ স্ট্রোক থাকে বা একটা স্ট্রোক বা ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক হয়েছে, তাদের ক্ষেত্রে যদি আমি এই ইউজ করি রসিগ্লুটাজোন, পায়োগ্লুটাজোন রসিগ্লুটাজোন ইউজ করি, তাহলে ইট রিডিউসেস দ্য চান্সেস অফ স্ট্রোক, কার্ডিওভাস্কুলার ডেথ, মায়োকার্ডিয়াল ইনফাকশন, এগুলো কিছুটা হলেও কমাবে। আর তার সাথে সাথে ডেভেলপমেন্ট অফ দ্য ডায়াবেটিসটা ডিলে করবে, ঠিক আছে, ইনক্রিজেস দ্য ইনসুলিন সেন্সিটিভিটি, সেটা একটা ব্যাপার, ঠিক আছে। আর একটা হচ্ছে এই ফ্যাট মোবিলাইজেশনে হেল্প করে, ফ্যাটি অ্যাসিড কন্টেন্ট কমায়, ট্রাইগ্লিসারাইড কন্টেন্ট কমাবে, এলডিএলটা কমাবে, সেই জন্য এইগুলো হতে পারে। এছাড়া আর কিছু বললাম হার্ট ফেলিওরে একদম ইউজ করাটা বেটার। এবার আগে রসিগ্লিটাজনের কিছুটা মনে হচ্ছিল যে এটা কার্ডিওভাস্কুলার ডেথ ইভেন্ট অনেকটা বাড়িয়ে দিচ্ছে, কিন্তু পরে সাবসিকুয়েন্ট ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে যে এরকম সেরকম কোনো অ্যাডভার্স এফেক্ট এরকম নেই, সেই জন্য পরবর্তীকালে রসিগ্লিটাজনের ওপর থেকে ব্ল্যাক বক্স বা ব্যান্ড যেটা ছিল সেটা তুলে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও পায়োগ্লিটাজনই ইন্ডিয়াতে ইউজ হয়, রসিগ্লিটাজন তুই খুব একটা পাবি না, ঠিক আছে। তার আরেকটা কারণ হচ্ছে রসিগ্লিটাজনের এলডিএল ইনক্রিজিং এফেক্ট একটা রয়েছে, যেটা পায়োগ্লুটাজনের ক্ষেত্রে দ্যাট ইজ ফেভারেবল, দ্যাট রিডিউসেস দ্য ট্রাইগ্লিসারাইড অ্যাজ ওয়েল অ্যাজ এলডিএল, ঠিক আছে। এটা গেল রসিগ্লিটাজন, পায়োগ্লুটাজন। আর কি ড্রাগ ইউজ হয়? হ্যাঁ, অ্যাকারবোস মিগ্লিটল, দ্যাট ইজ অ্যান আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটর। আলফা গ্লুকোসাইডেজ ইজ অ্যান এনজাইম দ্যাট helps in the absorption. এটা কোথায় থাকে? located in the intestinal brush border এ থাকে, intestinal brush border, that is helps in the absorption, বলতে কি বলছে, ডেক্সট্রিন, স্টার্চ, ডাইস্যাকারাইড এগুলোকে ভেঙে দেয় আলফা গ্লুকোসাইডেজ, ঠিক আছে, দিয়ে তারপরে এটার অ্যাবজর্পশনে হেল্প করে, মানে গ্লুকোজ আলটিমেটলি ইট রিডিউসেস গ্লুকোজ অ্যাবজর্পশন, ঠিক আছে। এই যে স্টার্চ, ডেক্সট্রিন, ডাইস্যাকারাইড এগুলো সবই হচ্ছে আলটিমেটলি গ্লুকোজ লেভেল, প্লাজমা গ্লুকোজ লেভেল বাড়ায়। এই জন্য অ্যাকারবোস মিগ্লিটল, দ্যাট ইজ অ্যান আলফা গ্লুকোসাইডেজ এনজাইম ইনহিবিটর, এটা আর এটা পাওয়া যায় ভোগলিবোসি, ঠিক আছে। আলফা গ্লুকোসাইডেজ এনজাইম ইনহিবিটর দ্যাট ইজ প্রেজেন্ট কোথায় থাকছে? প্রেজেন্ট থাকছে হচ্ছে যে ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডার। এবার ইন্টেস্টিনাল ব্রাশ বর্ডারে থাকা, এবার এর যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে সাইড এফেক্টস, ঠিক আছে। সাইড এফেক্টস এর কি হতে পারে আলফা গ্লুকোসাইডেজ ইনহিবিটরের ক্ষেত্রে? আর এটা কিছুটা বলে যে ইট অলসো ইনক্রিজেস দ্য ওই গ্লিসেন্টিন রিলেটেড প্যানক্রিয়াটিক polypeptide as well as GLP. Sometimes it increases the GLP level in the plasma also. GLP মানে GLP-1 মানে glucagon like peptide that has a glucose lowering effect, সেটা কিছুটা বাড়িয়ে দেয়, মানে it also contributes its glucose lowering action. মানে অ্যাকারবোস খুব কম সিস্টেমিক্যালি অ্যাবজর্ব হয়, বাট মিগ্লিটল ইজ অ্যাবজর্বড 50 to 100%, মানে যার ডোজ দিবি তার 50 থেকে 100% বায়োঅ্যাভেলেবিলিটি প্লাজমাতে পাওয়া যায়। অ্যান্ড দিস আর টু ড্রাগ, যেটুকুনি অ্যাবজর্পশন হচ্ছে সেটা এলিমিনেটেড হচ্ছে রেনালি, ঠিক আছে। এবার অ্যাকারবোস মিগ্লিটলের মেন সমস্যা কি? অ্যাজ দ্য গ্লুকোজ অ্যাবজর্পশন ইজ রিডিউস, সেটা কি হবে? অ্যাবডোমিনাল ক্র্যাম্প, ব্লোটিং, ডায়রিয়া, নজিয়া এই সমস্ত হতে পারে, তার সাথে ফ্ল্যাটুলেন্স ইজ দ্য মেইন সাইড এফেক্ট। এটাই হচ্ছে কম্পারসাম হয় পেশেন্টদের ক্ষেত্রে, এটাই কমপ্লেন করে, ঠিক আছে, পেটের খুব সমস্যা হচ্ছে। দেখ আর কিছু কিছু ড্রাগের এরা অ্যাবজর্পশন কমায়, লাইক ডিজক্সিন, অ্যাকারবোস মেনলি ডিজক্সিনের অ্যাবজর্পশনটাকে বায়োঅ্যাভেলেবিলিটি কিছুটা কমিয়ে দেয়। আর এটা হচ্ছে প্রোপ্রানোলল অ্যান্ড র্যানিটিডিনের বায়োঅ্যাভেলেবিলিটি কিছুটা কমিয়ে দেয়, মিগ্লিটল, ঠিক আছে। দিস আর দ্য অ্যাকারবোস মিগ্লিটল, ঠিক আছে। আর এছাড়া আর কি আছে ড্রাগ? এটা টাইপ 2 ডায়াবেটিসে ইউজ করা যায়, ঠিক আছে, টাইপ 1 ডায়াবেটিসের জন্য নয়, ঠিক আছে। আর কি ড্রাগ আছে? আর কোনো ড্রাগ নেই? GLP-1 হলো, RA হলো, DPP-4 ইনহিবিটর হলো, SGLT2 ইনহিবিটর হলো, রসিগ্লিটাজন, পায়োগ্লিটাজন মানে থায়াজোলিডিনেডিয়ন অর PPAR গামা অ্যাক্টিভেটর হলো, আর এটা হলো। আর কোন ড্রাগ নেই? হ্যাঁ, ডোপামিন অ্যাগনিস্ট খুব রেয়ারলি ইউজ হয়, খুব একটা ইউজ পাবি না। ব্রোমোক্রিপ্টাইন, ঠিক আছে, ব্রোমোক্রিপ্টাইন 0.8 মিলিগ্রাম সকালবেলা ইউজ করা হয় after the 3 hours of the awakening, but not commonly used, খুব একটা ইউজ হয় না। আর কোন ড্রাগ নেই? আর কোন ড্রাগ নেই? সালফোনিলিউরিয়াস বলে কিছু আছে? that is one of the most commonly used drug, that is an insulin secretagogue drug,
সালফোনিলিউরিয়াস। কি কি ড্রাগ আছে? একটা ফার্স্ট জেনারেশন ছিল, সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন তোদের বই আছে কিনা জানি না, সেখানে একটা ড্রাগ ছিল টলবিউটামাইড বলে একটা ড্রাগ ছিল, ঠিক আছে। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে কি আছে? গ্লিমেপাইরাইড, গ্লিবেনক্লামাইড, গ্লিক্লাজাইড, গ্লাইবিউরাইড, গ্লিপিজাইড। দিস আর দ্য সালফোনিলিউরিয়াস। সালফোনিলিউরিয়াস কি করে? হাউ ডু দে অ্যাক্ট? মেকানিজম অফ অ্যাকশন, it increases the insulin secretion from the pancreatic islet beta cell. কি ভাবে করে? It is an inhibitor বা it is an blocker বলতে পারিস ATP sensitive potassium channel that is present in the beta cell, pancreatic beta cell, ঠিক আছে। তাহলে ATP sensitive potassium channel ব্লক করলে কি হবে? পটাশিয়াম চ্যানেল ব্লক করলে কি হবে? It reduces the potassium efflux, মানে সেলের থেকে বাইরে বেরিয়ে যাবে, সেলের থেকে বাইরে বেরিয়ে যাওয়াটা কমাবে। বিকজ অফ potassium concentration is increased within the cell and reduced within the outside the cell, তার মানে এক্সট্রা ইন্ট্রাসেলুলার এনভায়রনমেন্ট থেকে এক্সট্রাসেলুলার এনভায়রনমেন্টে যাবে। তাহলে কি হবে? সেটা যাওয়াটাকে আটকালে কি হবে? সেল গট ডিপোলারাইজড, and depolarization এর পরে কি হবে? entry of calcium, and calcium lead to degranulation of the insulin storage granules and increasing the release of the insulin from the pancreatic islet beta cell. এটা কিন্তু কোনো ইনসুলিন ওই প্লাজমা গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক এফেক্ট নয়, যেটা GLP-1RA and DPP-4 ইনহিবিটরের যেটা ছিল, সেটা কিন্তু এটা নয়। মানে ইট ক্যান প্রডিউস হাইপোগ্লাইসেমিয়া, ঠিক আছে। ইট ইজ আ হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, বায়োঅ্যাভেলেবিলিটি ভালো, ভালো অ্যাবজর্পশন হয়, ঠিক আছে। হাইলি প্রোটিন বাউন্ড ড্রাগ, অ্যাপ্রক্সিমেটলি 90 to 90% ড্রাগস আর দ্য প্লাজমা প্রোটিন বাউন্ড। ইটস যদি হাফ লাইফ দেখা যায়, হাফ লাইফ ইজ অ্যারাউন্ড 3 to 5 hours, ঠিক আছে। ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন কিছুক্ষণের মধ্যে রিচ করে যায় উইদিন 1 hour। আর যেটা হয় সেটা হচ্ছে হাফ লাইফ হচ্ছে 3 to 5 hours যদি ধরা যায়। কিন্তু এর যে গ্লুকোজ লোয়ারিং এফেক্ট দ্যাট পারসিস্ট ফর অ্যাপ্রক্সিমেটলি 12 to 24 hours. So it is sometimes it is sufficient, once daily administration is sufficient, sometimes 2 times is required, ঠিক আছে। 2 times খুব কম ক্ষেত্রে দরকার হয়, মেনলি একবার দিলেই কাজ হয়, ভালো কাজ হয়, ঠিক আছে। তাহলে এটা গেল 90 to 90% of the drug is plasma protein bound, ঠিক আছে। It is metabolized in the liver and eliminated, যে মেটাবোলাইট গুলো যেগুলো হচ্ছিল, these are all eliminated via the renal route. So its dose decrement is required in case of the chronic kidney disease or diabetes associated kidney disease patient. তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু সালফোনিলিউরিয়া কিন্তু ডোজ রিডাকশন অথবা সালফোনিলিউরিয়া উইথড্রল ইজ রিকোয়ার্ড, না হলে হাইপোগ্লাইসেমিয়ার একটা চান্সেস থাকে। এমনি এদের ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা একটু বেশি, ঠিক আছে। মোস্ট কমন সাইড এফেক্ট কি? মোস্ট কমন সাইড এফেক্ট ইজ দ্য হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড ওয়েট গেইন, যেটা ইনসুলিনেও হয়। হাইপোগ্লাইসেমিয়া অ্যান্ড দ্য ওয়েট গেইন, দিস ইজ দ্য মেইন সাইড এফেক্ট। আরও কি কি সাইড এফেক্ট হতে পারে সালফোনিলিউরিয়ার ক্ষেত্রে? একটা ডার্মাটোলজিক্যাল রিয়াকশন, জেনারেলাইজড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হতে পারে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে, হিমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে, GI সিমটমস লাইক নজিয়া, ভমিটিং, দিস আর দ্য মোস্ট কমন, ঠিক আছে। আর এটা যেতে পারে কোলেস্ট্যাটিক জন্ডিস, কোলেস্ট্যাটিক জন্ডিস হতে পারে, ঠিক আছে। আর সামটাইম কিউটেনিয়াস ফ্লাশিং, ঠিক আছে, when it is when simultaneous administration or simultaneous intake of alcohol occurs, যে কোনো একটা পেশেন্ট এরকম কোনো গ্লিমেপারাইড বা কোনো একটা সালফোনিলিউরিয়াসে রয়েছে, তার উপরে যদি কোনো এরকম অ্যালকোহল ইনটেক হয়, তাহলে কিন্তু কিউটেনিয়াস ফ্লাশিং অনেকটা ডাইসালফিডামের মধ্যে কিন্তু হতে পারে, ডাইসালফিডাম লাইক রিয়াকশন কিছুটা হলেও হতে পারে, ঠিক আছে। নজিয়া, ভমিটিং, কোলেস্ট্যাটিক জন্ডিস, these are the main side effects। and হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, কিউটেনিয়াস রিয়াকশন, cutaneous dermatological reaction, hypersensitivity reaction, these are the main side effects। কিছু কিছু ড্রাগ এর এফেক্ট বাড়িয়ে দেয়, কিছু কিছু ড্রাগ এর এফেক্ট কমিয়ে দেয়। Some drug displace it from the plasma protein binding site
and increases the effect of the glimepiride. তার মধ্যে একটা কি কি রয়েছে, তার মধ্যে মোস্ট কমনলি যে sulfonamides, salicylates, clofibrin. These are the drug that displaces the sulfonylureas from its plasma protein binding site and increases its effect. Few drugs like alcohol, androgen agonist, azole antifungal, as well as তারপরে হিস্টামিনের মধ্যে ফেনফ্লুরামিন, H2 blockers, মিথাইল ডোপা. দিস ক্যান ইনক্রিজ দ্য এফেক্ট অফ দিস ড্রাগ. ঠিক আছে, অ্যালকোহল বাড়িয়ে দিতে পারে, অ্যান্ড্রোজেন বাড়িয়ে দিতে পারে, অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ বাই ইনহিবিটিং ইটস মেটাবলিজম. ঠিক আছে, এগুলো এর মিথাইল ডোপা, ম্যাগনেসিয়াম সল্ট, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, ইউরিনারি অ্যাসিডিফায়ার. This reduces urinary alkalizer. This increases the effect of the sulfonylureas and potentiate the effect of hypoglycemia. মানে হাইপোগ্লাইসেমিয়ার চান্সেসটা আরো বাড়িয়ে দেবে. আর কিছু কিছু ড্রাগ এর এফেক্টটাকে কমিয়ে দেবে, যেমন বিটা ব্লকার্স, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ঠিক আছে, ইউরিন অ্যাসিডিফায়ার, সিম্প্যাথোমাইমেটিক ড্রাগ, আইসোনিয়াজাইড, রিফাম্পিসিন, নিকোটিনিক অ্যাসিড, এথিনাইল এস্ট্রাডিওল. This drug reduces the effect of this drug মানে সালফোনিলুরিয়ার এফেক্টটা কমিয়ে দেবে. ঠিক আছে, আর সালফোনিলুরিয়ার মতো আরেকটা গ্রুপ কি আছে, মেগলিটিনাইটস, মোটামুটি একই রকম ভাবেই কাজ করে. ঠিক আছে, কিন্তু ওই এটিপি সেন্সিটিভ পটাশিয়াম চ্যানেলকে ব্লক করে, বাট সালফোনিলুরিয়া রিসেপ্টরের থেকে ডিস্টিংক্ট লোকেশনে বাইন্ড করে. ঠিক আছে, রেপাগ্লিনাইড অ্যান্ড ন্যাটেগ্লিনাইড. ঠিক আছে, রেপাগ্লিনাইড অ্যান্ড ন্যাটেগ্লিনাইড. ঠিক আছে, এরও কিছু কিছু রয়েছে. রেপাগ্লিনাইড হচ্ছে মেনলি এলিমিনেটেড ভায়া দ্য হেপাটিক রুট, আর টু সাম এক্সটেন্ট ইজ এলিমিনেটেড ভায়া দ্য রেনাল রুট. ঠিক আছে, আর ন্যাটেগ্লিনাইড ইজ মেনলি মেটাবোলাইজড বাই দ্য CYP2C9 and to some extent by the CYP3A4 enzymes. তার মানে হেপাটিক কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু রেপাগ্লিনাইড ন্যাটেগ্লিনাইডটাকে আস্তে আস্তে ডোজ টেপার করে নিতে হবে. অ্যান্ড ইট হ্যাজ যেটা সমস্যা সেটা হচ্ছে ইট হ্যাজ এ ভেরি শর্ট হাফ লাইফ. রেপাগ্লিনাইড অ্যান্ড ন্যাটেগ্লিনাইড হ্যাজ ভেরি শর্ট হাফ লাইফ, 1 hour অ্যাপ্রক্সিমেটলি. তাহলে এটা কি করতে হবে, বারবার ফ্রিকোয়েন্ট ডেইলি ডোজিং করতে হবে, যতবার লার্জ মিল নেবে তার আগে অ্যাডমিনিস্টার করতে হবে, বিকজ ইট ইজ এ ইনসুলিন সিক্রেটাগগ ড্রাগ. ঠিক আছে, ইট রিডিউসেস দ্য পোস্টপ্রান্ডিয়াল হাইপারগ্লাইসেমিয়া, সেটাকে টার্গেট করে এটা ইউজ করা হয়. ঠিক আছে, ইনসুলিন আর আজকে আর টাইম নেই, ইনসুলিন বললাম না, মোটামুটি এগুলো পড়িস. আর কি বলবো, ঠিক আছে, কোনো কোয়ারি থাকলে করতে পারিস, ইনসুলিন রিলেটেড কোয়ারি থাকলেও করতে পারিস, অসুবিধা নেই, বা এই যা ড্রাগ যেগুলো পড়ানো হলো সেগুলো রিলেটেড করতে পারিস. ব্রোমোক্রিপ্টাইন কিভাবে কাজ করে রে? ইট ইজ এন ডোপামিন D2 অ্যাগনিস্ট, তাই তো, D2 অ্যাগনিস্ট. এটা খুব একটা ইউজ হয় না, ডোপামিন বা এই D2 অ্যাগনিস্ট, ব্রোমোক্রিপ্টাইন, প্র্যামলিনটাইড. ঠিক আছে, আর যেটা রয়েছে আরেকটা হচ্ছে কম ইউজের কোলেসেলেভ্যাম. কোলেসেলেভ্যাম হচ্ছে bile acid sequestrant or bile acid binding resin. These are not quite commonly used. প্র্যামলিনটাইড তাও বা ইউজ হয়, ইট ইজ এ হাই, বলতে পারিস খুব হাই অ্যাসোসিয়েশন কিসের সাথে রয়েছে, নজিয়া ভমিটিং ইজ ভেরি হাই. ঠিক আছে, গ্যাস্ট্রোপ্যারেসিস পেশেন্টদের ক্ষেত্রে দেওয়া যায় না, হ্যাঁ, আর নজিয়া ভমিটিং এর চান্স খুব হাই. অ্যান্ড প্র্যামলিনটাইড ক্যান বি ইউজড ফর দ্য পেশেন্ট অফ দি টাইপ 1 অ্যাজ ওয়েল অ্যাজ টাইপ 2 ডায়াবেটিস পেশেন্ট. ঠিক আছে, প্র্যামলিনটাইড. অ্যান্ড ইট হ্যাজ এ স্পেসিফিক রিসেপ্টরটা কোথায় থাকে, হাইন্ড ব্রেন. ইটস রিসেপ্টর মেন প্রেজেন্ট ইন দ্য হাইন্ড ব্রেন. প্র্যামলিনটাইড কিন্তু এইসব জায়গায় কিছু পুরো একটা করে না, করে ওই গ্যাস্ট্রিক এমপ্টিংটা ডিলে করবে, রিডিউসেস দ্য গ্লুকোজ অ্যাবজর্পশন, এটা করবে. ঠিক আছে, প্র্যামলিনটাইড. ঠিক আছে, ঠিক আছে.